অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যদি বলছেন যে উনার পেপার ব্লক উনি বলছেন, ওনাকে কিন্তু প্রমাণ করতে হবে। আমরা এখন ওনাকে দাবি জানাবো সেই নিয়ে উনি জানি আমাদের কাছে একটা কোনো মহেশতলার মানুষের কাছে একটা রিপোর্ট পেশ করুন। না পেশ করলে কিন্তু ওনাকে কিন্তু ক্ষমা চাইতে হবে। পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। নমস্কার, 24/7 নিউজ বেঙ্গল থেকে আমি পৃথা। আপনারা জানেন 2026 বিধানসভা নির্বাচনের ভোটের আর বেশি দেরি নেই। প্রথম দফা 23 এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হচ্ছে 29 এপ্রিল। মহেশতলা বিধানসভা কেন্দ্রে আমি এখন বসে আছি 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে, এবং তার সাথে উনি মহেশতলার 6টি ওয়ার্ডের অবজারভার দায়িত্বে আছেন। কিছু প্রশ্ন আমরা তুলে ধরবো নিউজ বেঙ্গলের তরফ থেকে গোপাল সাহাদাকে। তো সবার আগে তো দাদাকে থ্যাংক ইউ এই সময়টা দেওয়ার জন্য নিউজ বেঙ্গলকে। তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, আপনার 34 নম্বর ওয়ার্ডের আপনি কাউন্সিলর, তার সাথে আপনি 6টা ওয়ার্ডের অবজারভার হিসেবে কাজ করছেন, একটা গুরু দায়িত্ব বলতে গেলে আপনার এই ভোটে। তো আপনি কিভাবে প্রিপারেশন নিচ্ছেন, ভোট প্রস্তুতি কেমন চলছে? দেখুন, আমাদের এখানে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ করে মহেশতলার জন্য যে কাজগুলি করেছেন, যে কাজগুলি আমরা তার দ্বারা করতে পেরেছি, এরকম আমাদের এখানে একটা পানীয় জলের খুব সমস্যা ছিল। সেই পানীয় জল আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি 2024-এ আমরা কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। কোনো মহিলাকে কিন্তু আমার মহেশতলার প্রত্যেকটা ওয়ার্ডেই এখন বর্তমানে আমরা প্রায় 100% কানেকশনের দিকে এগোচ্ছি। আমার ওয়ার্ডে আমি বলতে পারি এখন যে আমাদের ওয়ার্ডে এখন 100% কানেকশন কমপ্লিট। আমাদের এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে পানীয় জল নেই, এটা কিন্তু খুঁজে দেখানো যাবে না। আরো যেটা প্রশ্ন, সেটা জল নিকাশির একটা বড় সমস্যা। এই প্রশ্নটা করছে, মানে এই যে অ্যালিগেশনটা, এটা কিন্তু বিরোধী পক্ষ থেকেও আসছে যে মহেশতলার জলে ডুবে থাকে বা সাধারণ মানুষ জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে সেই বিষয়ে। আজকে বিরোধী পক্ষ বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? যারা মহেশতলার মাটিতে সবসময় থাকে। এরা তো মহেশতলার মাটিতে সবসময় থাকে না, একজন বাইরে থেকে আসছেন, এসে 3-4টি জায়গায় জল দেখছেন এবং সেই নিয়ে তার পরিকল্পনা বলছেন। কিন্তু তারা 34 বছর ছিল। তারা মহেশতলার মানুষ, যেটা আপনি তো পানীয় জল বলছেন যে জল বের করার রাস্তা, একটা পানীয় জল, নিজের জল, আমাদের নিজস্ব মহেশতলা কিন্তু এখন নিজের জল তৈরি করে, নিজস্ব প্ল্যান্ট আছে আমাদের। এটা কিন্তু 34 বছরে কোনোদিন বামফ্রন্ট সরকার ভাবেনি যে মহেশতলার এত মানুষ যে জল কষ্টেতে আছে। দেখুন, বর্ষাকালে জল হয়, এটা আমাদের খুব কষ্ট হয়, মহেশতলার বিভিন্ন ওয়ার্ডে মানুষের প্রচুর কষ্ট হয়, কিন্তু তার থেকেও বেশি সেটা কিন্তু 2 মাস 3 মাসের কষ্ট। কিন্তু তার থেকেও মানুষের জ্বালা যন্ত্রণা ছিল, মহেশতলা মানুষের জলের কষ্ট ছিল, জল পেত না। সেটা যখন সাংসদ এই কথাটা সাংসদের কানে যায়, সে কিন্তু প্রত্যেকটা পরিকল্পনা করে এবং সেই প্রজেক্ট করতে আমাদের প্রায় বিশাল বড় প্ল্যান্ট, প্রায় 270 কোটি টাকা ব্যয় সেই প্ল্যান্ট তৈরি হয়। সেই প্ল্যান্টে কিন্তু এখন আমরা জল পাচ্ছি, প্রায় 40 MGD জলের ক্যাপাসিটি নিয়ে আমাদের কিন্তু প্ল্যান্ট তৈরি হয়। এটা কখনোই বামফ্রন্ট সরকার ভাবেনি যে এরকম একটা কিছু করা যেতে পারে, যে মহেশতলার মানুষের, মহেশতলা সবচেয়ে বড় পৌরসভা, সেইখানে এত বড় একটা যে মানুষের জলের প্রয়োজনীয়তা, সেটা কিন্তু কখনো বামফ্রন্ট সরকার বোঝেনি। এবং ওরা বলছে পরিকল্পনা, কি পরিকল্পনা করেছে? আজকে চরিয়াল ব্রিজ বলুন, আজকে বিবিটি রোডে ব্লকের রাস্তা বলুন, বিবিটি রোডও আমরা যতবার ঠিক করেছি ততবার খারাপ হয়ে যেত। আমরা ব্লকের রাস্তা করার পরে আমরা 2 বছর, প্রায় 2.5 বছর হতে চললো, রাস্তা কিন্তু যেখানে যেখানে সিএসসি কাটিং করেছে সিএসসি ফল্টের জন্য, বাকি কিন্তু যা রাস্তা সেই অ্যাজ ইট ইজ আছে, সেখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সরকারের টাকা বেঁচেছে, মানুষের টাকা বেঁচেছে। তো যেটা পরিকল্পনা বলছে না, আজকে আমরা এবারে যে ইশতেহার আমরা দিয়েছি, সেটা দিয়েছি আমরা মাস্টার ড্রেনে, শুধু একটা ড্রেন করে দিলাম, জল নিকাশি ব্যবস্থা হয়ে যাবে, সেটা সাংসদ কখনো টেম্পোরারি কাজ করেনি। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো কোনো টেম্পোরারি ওয়ার্ককে, যেটাই সরকারের ক্ষতি হবে, সেটাই সাধারণ মানুষের ক্ষতি হবে এবং সরকারের রাজস্ব ক্ষতি হবে, এই কাজ কিন্তু আমাদের সাংসদ কোনোদিনও করেননি এবং করাতেও চাননি। এর জন্য কিন্তু আমরা বিশেষ করে একটা কন্ট্রোলের মাধ্যম দিয়ে
মানে একটা পুরো প্রজেক্ট ডিপিআর, যে আমি ড্রেন করে দিলাম, আপনার 4টে ড্রেন করে দিলাম, সেই ড্রেনের জলটা যাবে কোথায়? খালে। সেইখানে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা ড্রেনটা ঠিকঠাক করতে পারছি, টোটাল প্ল্যানিংটা না ঠিকঠাক করতে পারছি, তাহলে কিন্তু জলটা যাবে না। হতে পারে এটা প্রচুর টাকা, 2-2.5 থেকে 2.5 কোটি টাকা লাগবে মহেশতলা ড্রেনেজ সিস্টেমকে পুরোপুরি সাজাতে গেলে। প্রায় 2.5 কোটি টাকা লাগবে প্রায়, খাল ফাল সমস্ত সংস্কার নিয়ে। সেটার কিন্তু একটা বড় উদ্যোগ কিন্তু কালকে আমরা ইশতেহারে নিচে আমরা বলেছি। ওরা কিন্তু মুখে বলছে পরিকল্পনা, আমরা কিন্তু কাগজে লিখে দিয়েছি আমাদের কি পরিকল্পনা, এবং মানুষের সামনে সেটাকে তুলে ধরেছি। আমরা আগামী দিন মানুষকে আমরা বুঝতে পারছি মানুষের এটা অসুবিধা হচ্ছে, কারণ ভাবতে হবে যে মহেশতলায় যে ড্রেনেজ ব্যবস্থাটা সেটা কি। মহেশতলার ড্রেনেজ ব্যবস্থাটা অ্যাকচুয়ালি আমাদের যে সমস্ত খালগুলো আছে যেগুলো গঙ্গার সাথে কানেক্টিভিটি, তাদের জলটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মহিষগড় হয়ে ওই দিক থেকে আমাদের আছিপুরের দিকে যেতে চায়, মানে চরিয়াল খালে যেতে চায়। তো অনেক জায়গায় ওইদিকে দেখা যাচ্ছে যে খাল মজে গেছে, অনেক মানে পাবলিকের জমি আছে যেখান দিয়ে জলটা যেত, তারা এখন সেখানে এনক্রোচমেন্ট হচ্ছে। কিন্তু মহেশতলার খালটা যেহেতু মহেশতলায় চাষ হতো আগে সব জায়গায়, এটা কিন্তু নিকাশির খালের জন্য নয়, এটা কিন্তু জল নিয়ে যাওয়ার জন্যই তৈরি হয়েছিল। এর জন্য আমাদের অনেক জায়গায় জল আমাদের উল্টো দিকে যায়, মানে আমাদের আপনি ধরুন প্রায় 30 নম্বর ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড, 28 নম্বর, 26 নম্বর, এইগুলো ভেসে যায় তার কারণে, কারণ জলটা কিন্তু এটা কিন্তু চটার দিকে যেতে চাইছে। তো অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক বড় জায়গা, আমার এখান থেকে 30 নম্বর ওয়ার্ডে গঙ্গার ডিস্টেন্স 5 কিলোমিটার, 5 থেকে 5.5 কিলোমিটার। সেইখানে দাঁড়িয়ে আমার যখন চরিয়াল খালে গিয়ে জলটা পড়বে তখন ডিস্টেন্সটা দাঁড়াচ্ছে 14 কিলোমিটার। তো আমরা চেষ্টা করছি যে কিভাবে এই জলটাকে আমরা বুস্টিং করে বলুন, ওয়েল করে বলুন, যে পাম্পের মাধ্যমে গঙ্গায় নিয়ে গিয়ে ফেলতে পারি। এটা আমরা কিন্তু আজকে নয়, আমরা কিন্তু এটা পরিকল্পনা করে যাচ্ছি, যে এই পরিকল্পনাটা আমাদের কিন্তু রয়েছে এবং আমরা কিন্তু আগামী দিন এই কাজটা করবই। সময় সাপেক্ষ। এছাড়াও আমরা এবার যাতে মানুষ না জল কষ্ট পায়, মানে জলের জন্য জানে মানুষের জানে জলে না অসুবিধা হয়, এর জন্য কিন্তু আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। আমরা এবার চেষ্টা করছি মানুষের যাতে সেই অসুবিধাটা না হয়। কারণ মাননীয় সন্তান আমাদের প্রত্যেকবারই একই অনুরোধ, মানুষের যে জল যন্ত্রণা হচ্ছে এই জল যন্ত্রণা দূর। কালকে আমরা গতকালের ইস্তেহারে দেখলাম যে বেশ কিছু আপনারা কাজের কথা উল্লেখ করেছেন, একটা দমকল বা স্বাস্থ্য পরিষেবা নিয়ে। আমাদের অলরেডি ফায়ার ব্রিগেডের জন্য আমাদের জমি অলরেডি আমরা ফায়ার ব্রিগেডকে দিয়ে দিয়েছি। আমাদের বাটা ব্রিজের নিচেই ফায়ার ব্রিগেডের জন্য আমাদের ক্যালকাটা রিভার সাইড বাটা কোম্পানির যে জমি থেকে আমাদের গভর্নমেন্টকে গিফট করা হয়েছিল, সেই গিফটটা আমরা কিন্তু আমাদের মিউনিসিপ্যালিটির নামে ছিল। সেটা কিন্তু গত 4 মাস আগে, প্রায় 5 মাস আগে আমরা কিন্তু তার প্রসেস শুরু করে দিয়েছি। কারণ আমাদের কাজটা করতে হবে, কারণ আমরা শুধু ওদের মতন মিথ্যে কথা বলে ভোটের পরে, ভোটের রেজাল্টের পরে আর আপনি কাউকে দেখতে পারবেন না, কেউ প্রভাত ফেরি করবে না, কেউ আর ঘরের বাইরেও বেরাবে না, মানে তাকে দেখতেই পারবেন না। সে বলে একটা যে ইতিহাস হয়ে যাবে, সে হয়তো মহেশতলায় আর ঘুরেও আসবে না, তার গাড়ির চাকাটা কোনোদিনও এইদিকেও আসবে না, সে তাকে আর খুঁজে পাবেন না, আপনি তাদেরকে আর খুঁজে পাবেন না যে তারা ছিল 4 তারিখের পরে। আপনি দেখতেই পারবেন সেটা, আপনি হয়তো 6-7 তারিখে পারলে দেখবেন তাদের আর মহেশতলায় কোনো ইস্যু নেই। মহেশতলায় তাদের আর কোনো, মানে মহেশতলাকে যে এত কথা বলছে, এত কথা, সে কিন্তু 4 তারিখের পরে আর থাকবে না। যেটা হচ্ছে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, উনি বেশ কিছু প্রকল্প তো চালু করেছেন, লক্ষ্মীর ভান্ডার বলুন, রিসেন্ট যুবসাথী। সেই পরিপ্রেক্ষিতে আমাদের অপোজিশন তারা বলছে 3,000 টাকা করে দেবো। সে বিষয়ে কি বললেন? তারা যদি ক্ষমতায় আসে তারা বলছে আমরা 3,000 টাকা করে দেবো, সে বিষয়ে আপনার বক্তব্য? আগে কোন রাজ্যে, যে রাজ্যগুলোকে ওনারা করেছে, আপনি দিল্লি বলুন, দিল্লিতে ড্রেনেজ ব্যবস্থা কি আছে? দিল্লিতে কিছু ভিডিও দেখতে পারবেন আপনি, দিল্লির মানে হিন্দি চ্যানেলগুলোতে গেলে, তো ওখানে ড্রেনেজিং ব্যবস্থা কি ম্যাক্সিমাম, আপনি শহরটাকে দেখলে হবে না, বাইরে এলাকাটাও যেতে হবে আপনাকে, সেখানে মানুষ কিভাবে বসবাস করছে একটু দেখান। আর ওরা বলছে সোনার বাংলা, মানে কথা হচ্ছে যে রাজ্যগুলো আপনারা অলরেডি পেয়ে গেছেন, যারা আপনাদেরকে বিশ্বাস করেছে, আগে তাদের তো 3,000 টাকা করে দিন, তারপরে তো বাংলার লোককে বোকা বানাবেন। বাংলার লোক এত সহজে বোকা হবে না, ঠিক আছে? বাংলার লোক ওই মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, ওই 1,500 টাকা আগামী দিন হয়তো আরো বাড়বে, সেটাতেই মানুষ খুশি, কিন্তু ওদের 3,000 টাকাতেও মানুষ বিশ্বাস করবে না। বিশ্বাস সবচেয়ে বড় হচ্ছে বিশ্বাস। আগে যে রাজ্যগুলো আমাদের পাশের রাজ্য উড়িষ্যা আছে, সেই রাজ্যে কত মহিলা পাচ্ছে বলুন?
মহারাষ্ট্রে বলুন, যেখানে বিজেপির গভর্নমেন্ট আছে সেখানে মহিলারা পাচ্ছে কি, আগে সেইটা কথা বলতে বলুন। তাহলে সেই মহিলাদের তো আগে অধিকার, তারপরে তো বাংলা আসবে। এখন মানুষকে দেখানো হচ্ছে যেন কোনো প্রকারে মহিলা মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা করতে হবে, কারণ এই সরকার আমাদের সরকার, আমরা মানুষের সঙ্গে আছি। এরকম একটা মেয়ে যখন কন্যা দেওয়ার জন্য তার বিবাহের টাকাটাও আমার সরকার জোগাড় করে দিচ্ছে, একজন যখন দাহ করাতে যাচ্ছে তার, কে ভেবেছে কোনোদিন গরিব মানুষের জন্য ভেবেছে? গরিব মানুষের জন্য কোনো সরকার ভেবেছে? এই সরকার ভেবেছে, আমাদের সরকার ভেবেছে, মমতা ব্যানার্জি ভেবেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবেছে, পরিকল্পনা করেছে, যে একের পর এক পরিকল্পনা নিয়েছে, যে পরিকল্পনা বাস্তবায়ন করেছে, শুধু বলে থেমে থাকেনি, সেই কাজটাকে বাস্তবায়ন করেছে। এই বাস্তবায়নটা বিশেষ করে প্রয়োজন আমি মনে করি, এবং সেটা মানুষ ফল পেয়েছে। আগামী 4 তারিখ রেজাল্ট বেরোবে, সেটা জলের মতন পরিষ্কার হবে। প্রকল্পের কথা যখন আসলো তখন একটা প্রশ্ন তো আসেই, এই যে কন্যাশ্রী বলুন বা বিয়ের যে টাকা বলুন, সেক্ষেত্রে কি অনেক গ্রামাঞ্চলে কি হয়, কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়, যেটা 18 বছর হলে 25,000 টাকা। সেটা থেকে আপনার কি মনে হয় যে এই যে 18 বছর বয়সের আগে যে বিয়ে দিয়ে দিত, সেই বাল্য বিবাহটা কমেছে দিদি মানে মমতা ব্যানার্জির জন্য? একদমই, মানে এখন আপনি আর এরকম নিউজ দেখতে পারেন, আপনারা কোনো টিভি চ্যানেলে দেখতে পারেন, অনেকটা লুকিয়ে চুরিয়ে কি হচ্ছে জানি না, কিন্তু অনেকটা কমে গেছে, মানুষ বুঝতে শিখেছে। আর একটা কথাই ভেবেছে যে তাদের মেয়ের বিবাহের জন্য দিদি আছে পাশে, পড়াশোনার জন্য এবং কন্যাশ্রী যে দিদি পাশে আছে। কোন সরকার ছিল 34 বছর বাম জামানায়? কোন সরকার ছিল? কোন কিছু দিয়েছে? আমরা তো কিচ্ছু পাইনি যখন পড়াশোনা করেছি, আমরা তো কিচ্ছু পাইনি। পেয়েছেন কি? আপনারাও পেয়েছেন তো? কিছু পাননি তো। কথা হচ্ছে সবই মিথ্যে কথা, সবই মিথ্যে কথা। এত উন্নয়ন কোনোদিন, এত রাস্তাঘাট বামপান জমানায় দেখেছেন? 34 বছর আপনি দেখেছেন? আমরা চেষ্টা করছি যে যেটাকেই আমরা করব সেটাকে পার্মানেন্ট ভাবে করব। একটা যারা এতদিন মহেশতলার মুখে থাকলো, তার একটা যে মহেশতলার মানুষের যেটা ডেলিকার প্রয়োজন, একটা জল, সেই জলটা কোথা থেকে আসবে তার উৎসটা জোগাড় করতে পারেনি। তারা পরিকল্পনার কথা বলছে, আরে যাদের সাথে হাঁটছেন তাদেরকে একবার জিজ্ঞেস করুন না, তারা তো এতদিন রাজত্ব করেছিল, যে তারা কি করেছে, এখানের জন্য, তারা মহেশতলার জন্য কি করেছে। আর যারা হাঁটছে তাদেরকেই জিজ্ঞেস করুন, যারা যারা তারা তো পুরোনো দিনের, সে তো নতুন এসে, তাকে আর কি বলবো। তারা কি পরিকল্পনা করেছে সেটা তাকে জিজ্ঞেস করলে জানা যাবে। আর একজনকার কথা ছেড়ে দিন, সে তো এমনি ভুলভাল বকে যাচ্ছে, ঠিক আছে, তার কথা আমি বিশেষ করে বলবো না। তো আমরা 4 তারিখ মহেশতলার মধ্যে একটাই কথা বলতে পারি, যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মহেশতলা বিধানসভাটাকে শুধু কলকাতার শহরতলির একটা জায়গা নয়, সেটাকে ঢেলে সাজানোর জন্য পথশ্রীতে প্রায় আমরা 270 কোটি টাকা পেয়েছি। আমাদের ফার্স্ট ফেজ অলরেডি শুরু হয়ে গেছে, গলিতে গলিতে রাস্তা আমাদের শুরু হয়ে গেছে, আমরা মেইন রোড গুলো ধরেছি, এখন মেইন রোড গুলোকেও আমরা কিন্তু কাজ করছি। এবার অনেকে বলবে যে ব্লক কেন, পিচ নয় কেন? এই প্রশ্নটা কি আসছে বলুন? যে ব্লক, এই যে পিচ ঢালাই এতদিন ছিল মহেশতলায়, হঠাৎ করে ব্লক পেপারের কেন হচ্ছে, এই প্রশ্নটা বিরোধী দল থেকে শুরু করে সকলেই প্রশ্নটা করছে, সেটার উত্তরটা আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, যারা মহেশতলার মানুষ, যারা পিচ রাস্তার উপর দিয়ে যাচ্ছে, তারা জানে কেন পিচ রাস্তাটা বন্ধ হচ্ছে। কারণ আমরা একটা রাস্তার পরে দেখেছি যে জল, যেটা আমাদের সত্যিকারের অসুবিধা, এটা আমি বলবো না যে আমাদের অসুবিধা নয়, এটা আমাদের সত্যিকারের অসুবিধা, তার জমা জলে যে পিচটা নষ্ট হচ্ছে। মহেশতলা পৌরসভায় প্রায় 150 খানার উপরে পিচ রাস্তা আছে, 150-র উপরেই হবে, আমার কাছে একদিন ডেটাটা নেই। আমার যেটুকু, আমার 26টা ওয়ার্ড মহেশতলার বাদ দিয়ে আরো 9টা ওয়ার্ড আমাদের মেটিয়াপুরে আছে। তো আমাদের যে পরিমাণ পয়সাটা কাদের? সাধারণ মানুষের। তো সরকারের পয়সা হলো, এটা তো সাধারণ মানুষ ট্যাক্সের টাকা। সেই ট্যাক্সের টাকাটা কিন্তু আমাদের ক্ষতি হতো শুধুমাত্র পিচ রাস্তা করার জন্য। অনেকে বলবে এগুলোর মধ্যে ফোরে আছে, দালাল আছে, যারা চাইছে পিচ রাস্তাটা থাকুক যাতে তারা করে কমে খেতে পারে, এগুলো বলানো হচ্ছে।
এইগুলোকে বলানো হচ্ছে, কিছু লোকের পেটে আঘাত পড়ছে, যারা করে কর্মে খাচ্ছিল তারা গিয়ে তাদেরকে মনে হয় অর্থ সাহায্য করছে, এর জন্য এইসব ভুল ভাল বকে যাচ্ছে। সে যখন মহেশতলায় থাকে, এক প্রার্থী তো জানি না, কিন্তু আরেক প্রার্থী তো মহেশতলায় থাকে। সে যখন মহেশতলায় থাকে, মহেশতলায় রাস্তাঘাট সম্পর্কে অবগত নয়, সে রাস্তাগত অবগত তো যে পিচ রাস্তা করার পরে কতদিন থাকছে পিচ, সেখানে ব্লক হলে সেই রাস্তা আপনার 15 বছর হাত লাগাতে হবে না। আপনি আকরা স্টেশনের রোডে যান, নুঙ্গি স্টেশন রোডে যান, আপনি আমাদের জল প্রকল্প যেখানে আছে সেখান থেকে আমরা রবীন্দ্রনগর থানা পর্যন্ত বাইপাসের মধ্যে ব্লক করে দিয়েছি। ব্লকটা কেন? সাধারণ মানুষের সুবিধার্থে। আমি যে পিচ করছি, পিচ আমার 3 মাস 4 মাস 5 মাস 6 মাসে নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে মানুষের সেই অটোতে গেলে কোমর ব্যথা হয়ে যাচ্ছে। মানুষ আর কিছু না হোক, হতে পারে আমাদের রাস্তা কিছু কিছু জায়গায় উঁচু হয়েছে, কিছু বাড়ির সমস্যা আছে, এটা আমি মেনে নিচ্ছি। কারণ অনেক বাড়ি খুবই নিচু, নিচু বলবো না, তখনকার রাস্তার অনুপাতে তারা বাড়িটা করেছিল। কিন্তু রাস্তার আস্তে 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 জলস্তর যেরকম বেড়েছে, যেরকম ভাবে মানে জলা জমি ছিল সেইখানে ঘর হয়েছে, জলটা এখন উপর দিকে উঠে আসছে। অনেক বাড়ি আছে যে তারা রাস্তার থেকে হয়তো সে সময় 1-1.5 ফুট উঁচু করে রেখেছিল, আস্তে আস্তে নিচু হয়েছে। কিছু বাড়িতে সমস্যা, কিন্তু সমস্যা হলো আমাদের প্রত্যেক কাজ একবারই করতে হতো, মানে বারবার করতে হতো একটা কাজকে। প্রত্যেক বছর গেলে একটা হিউজ পরিমাণ, প্রায় 25-30 কোটি টাকা প্রায় ওই পিচ রাস্তার পিছনে আমাদের খরচা হতো। আমরা কিন্তু সেই উদ্যোগকে কাজে, মানে সেটা যাতে না করতে হয়, সেই 25-30 কোটি টাকা যদি আমি নিকাশিতে নিয়ে গিয়ে ব্যবহার করি, আমার মানুষরা আশীর্বাদ করবে। এবং এই যে ব্লকের রাস্তা একের পর এক হচ্ছে, সেই রাস্তা হওয়ার ফলে মানুষের যেরকম যানবাহনের, আপনি জানেন নঙ্গি স্টেশনে আর কদিনের মধ্যে রাস্তাটা সব জায়গায় ম্যানুয়াল থেকে শুরু করে কসবের থেকে শুরু করে সব রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। কতক্ষণ আপনার আমার এই এলাকা থেকে লাগতো? আগে পিচ রাস্তা, এইখানে গর্ত ওখানে গর্ত, এখন কিন্তু সমস্যা নেই। এই রাস্তা কিন্তু মেনটেনেন্স কম, মানে ধরুন কোনো জায়গায় আমরা সিএসসি কে অ্যাপ্রোচ করছি, যে যেখানে যেখানে সিএসসি কাটিং করছে সেখানে সেখানে আগামী দিন কিন্তু ওখানে আমরা ওভারহেড করে দিচ্ছি, যাতে ওই যে যেখানে যেখানে বেশি বারবার আপনারা দেখবেন কিছু রাস্তায় কাটিং হচ্ছে, কাটিং এর ফলে ব্লকটা মিলছে না। সেইটা নিয়ে কিন্তু আমাদের সিএসসির সাথে অনেকবার মিটিং হচ্ছে, এবং আমরা বলেছি যেখানে যেখানে এরকম বারবার হচ্ছে, আমাদের বারবার করা সম্ভব নয়, জায়গাটা মানুষের অসুবিধা হবে, মানুষের অসুবিধা হবে। তাই সেখানে কিন্তু আমরা অলরেডি ওভারহেড আমাদের নুঙ্গি স্টেশনে অলরেডি 2-3 জায়গায় হয়েছে, আরো ক জায়গায় আমরা 1 নম্বর দৌলতপুর করেছি, আমরা অলরেডি বাজিপাড়ার রাস্তাকে ধরেছি, আমরা প্রচুর রাস্তা প্রায় কম বেশি সরকারপুর রোড আপনারা হয়ে গেছে, নারায়ণা স্কুলের ওখানে আপনারা যান, পুরো রাস্তা দেখুন একদম ঝা চকচকে হয়ে গেছে। তো আমরা সাজাচ্ছি এবার ড্রেনেজ ব্যবস্থা। আমরা সব থেকে বড় উদ্যোগ নিয়েছি যাতে এখানে মানুষ যাতে কাজ পায়, তার জন্য একটা বাজেট যে ক্লাসটার আমরা কিন্তু এখানে করছি, কালকে আমরা ইশতেহারেও প্রকাশ করেছি। আমরা সেটা 30 নম্বর ওয়ার্ডে আমরা এটাকে করছি। সেখানে কিন্তু যেখানে যেরকম সেফটিটা থাকবে সেখানে কিছু মানুষ করে খাবে, সরকার সেটা দেখেছে, মাননীয় সাংসদ সেটা দেখেছে, যে মানুষগুলো সত্যি সমস্যা আছে, যে সত্যি অসুবিধা, সেটা কিন্তু আমরা বিশেষত ভোট নিতে গেলেই আমরা কিন্তু ওই কাজে তদারকি শুরু করবো, যাতে 30 নম্বর মানুষের কিন্তু খুব সমস্যা এটা, এটা কিন্তু আমরা একদম সিস্টেমেটিক ভাবে করব, একদম সিস্টেমেটিক, যাতে মানুষের আর কোনো অসুবিধা না হয়। যারা এই শিল্পের সাথে যুক্ত তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়, তারা সত্যি সমস্যায় আছে, তাদের এই সমস্যা কিন্তু দূর হবে। আরেকটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে এই যে বিধায়ক নতুন আমাদের আসছেন সুভাষিস দা, ওনাকে কত ভোটে আপনি জয়যুক্ত করবেন আপনি? দেখুন, আমি একা নয়, আমাদের এখানে আমরা একটা টিম, আমাদের তৃণমূল কংগ্রেসের একটা টিম, সবাই মিলে আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা এবারে 1 লক্ষ ভোটে ওনাকে জেতাবো। আমাদের প্রার্থীকে জিতবেন, উনি সবার সাথে ভালো সম্পর্ক এবং মানুষের কথা শুনে, মানুষের বক্তব্য শুনে আমরা চেষ্টা করব যে এই ভোটের মার্জিনটাকে 1 লাখের উপরে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করছি। এবং আমরা সফলতা পাবো যেভাবে মানুষ সাড়া দিচ্ছে, যেভাবে মানুষ সাড়া দিচ্ছে। আপনি 4 তারিখে আমাকে কোশ্চেনটা করবেন যে আমরা কতটা পৌঁছালাম। তো যারা এখন যা বলছে না, মানুষ যখন প্রার্থী যাচ্ছে অনেকে দরজা খুলছে না, বেড়াচ্ছে না, যখন আপনার বিরোধী দলের যখন প্রার্থী যাচ্ছে লোক বেড়াচ্ছে না বাইরে, মানে তাদের যে সমস্ত মেম্বার টেম্বার এখন ভিড় করার জন্য দেখছি ঢাক ঢোল এইসব নিয়ে যাচ্ছে, তো সেখানে ওদের লোক নেই।
আমরা জিতছি এবং ভালো মার্জিনে জিতছি, কারণ আমরা মানুষের সঙ্গে ছিলাম, মানুষের পাশে আছি। মানুষকে একটা দুটো যেটা মানুষের জল কষ্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা মহেশতলার মাটিতে রাখবো। তো ওদের মতন ওই মুখে বলে চলে যাব না, মুখে বলে চলে যাব না। আমরা তার জন্য কিন্তু কাগজের মাধ্যমে লিখে ইশতেহারের মাধ্যমে প্রকাশ করেছি। আগামী দিন মহেশতলায় সমস্যা এটা আছে, জলের সমস্যা, সেটাও কিন্তু দূর হবে। তো এদের আর আপনি বলুন, যখন বিপিটি রোড খারাপ ছিল, আমি দেখতাম পাকা রোড খারাপ ছিল, একের পর এক কোন লিডার এসে বসেছে। যখন রাস্তাটা ভালো হয়েছে, যখন রাস্তাটার নিচে লাইট লেগেছে, তখনও তো আপনাদের এসে বলতে হবে না এই সরকার কাজ করেছে। মানে ভালো কাজটা করলেও তো সরকারের দেখাতে হবে, শুধু খারাপটাই তুলে ধরার জন্য আপনারা বিরোধী বলে তুলে ধরবেন, সরকারের ভালো কাজটা তুলে ধরবেন না, যে এই রাস্তাগুলো কি ছিল, কি হয়েছে, বিফোর আর আফটারটা দেখাবেন না। হ্যাঁ ছিল খারাপ, এখন কি হয়েছে এটা দেখান মানুষকে, এটা দেখাবেন না, কারণ কি দেখালেও তাদের অসুবিধা হবে। আমরা যেভাবে উন্নয়ন করছি, আগামী দিন কোনো কুৎসাতে কোনো কাজ হবে না। আমাদের কাজ চলছে, যেভাবে কাজ চলবে আমরা মহেশতলা আরো এগিয়ে নিয়ে যাব। আমরা গঙ্গার পাড় দিয়ে প্রায় রবীন্দ্রনগর থানা থেকে আমাদের ওয়ার্ডে প্রায় 3 কোটি টাকার লাইট লাগাচ্ছি আমরা। 600 খানা পোস্টের মাধ্যমে পুরো এলাকা সেজে উঠছে একের পর এক জায়গায়, যেরকম বিবিটি রোডের নিচে লেগেছে, সেইভাবে আপনার রবীন্দ্রনগর থানা থেকে এখানে পোস্টের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। হয়তো আর 1-1.5 মাসের মধ্যে কাজও সম্পূর্ণ হয়ে যাবে। বাদের রাস্তা যেটাকে আমরা বলি, সেখানে প্রচুর মানুষের চলাচল, একটু লাইটের অসুবিধা ছিল, লাইট কম ছিল, মানে বড় রাস্তা, প্রায় 40 ফুট চওড়া রাস্তা। সেখানে মাননীয় সাংসদের উদ্যোগে, আরবান ডেভেলপমেন্টের সহযোগিতায় আমরা কিন্তু সেই রাস্তায় প্রায় 600টা পোস্ট লাগাচ্ছি। তো আমরা একের পর এক করছি, আমরা বলছি না। আর এরা যারা মহেশতলার সম্পর্কে অবগত নয়, তারা এসে বড় বড় কথা বলছে। এটাই তাদেরকে বলতে হবে যে তারা আগামী দিন যখন তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তখন তারা বুঝতে পারবে। শেষ একটা প্রশ্ন করব, ইন ফিউচার মহেশতলায় কি কোনো সরকারি হসপিটাল বা বড় স্বাস্থ্য কেন্দ্রের কোনো প্ল্যানিং আছে? দেখুন, এটা আমাদের বরাবর দাবি, এবং আমার এটা মাননীয় সংসদকে রেখেছি। আমরা একটা হাসপাতাল করব মহেশতলায়, আমরা একটা হাসপাতাল করব। আমরা শুধু মুখে বলে নয় যে আমরা এটা করব, তো আমরা বলছি, কথা দিচ্ছি মহেশতলার মানুষকে, মহেশতলার মানুষ খুব তাড়াতাড়ি সরকারি হসপিটালের যে সুযোগ সুবিধা সেটা পাবে, সরকারি হসপিটালের সুযোগ সুবিধা পাবে। আমি বিস্তারিত পরে আবার জানাবো, ঠিক আছে? কিন্তু আমরা আগে হাসপাতালের জন্য আপনার জমি, এবং তার শুধু জমি নয়, সব থেকে বড় হচ্ছে এই ডাক্তার, সব থেকে বড় ডাক্তার যে হসপিটালগুলো। তো আমরা চেষ্টা করছি, আমরা মহেশতলার মানুষের এটা প্রত্যেকটা ঘরে, এবং ইভেন আমারও, আমি মহেশতলার একটা আমাদের হাসপাতাল, কিন্তু সেটা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে পারে, আমাদের সরকারই করতে পারে, অন্য কোনো সরকার করবে না। কোনো সরকার যারাই কথা বলছে, যারা বলছে স্বাস্থ্য নিয়ে কথা, 34 বছর কি তোমরা এসেতে ছিলে নাকি? 34 বছর কি এখানে তৃণমূলের সরকার ছিল? আমরা তো করেছি, আমরা সম্প্রতি ফ্লাইওভার করেছি, আমরা চড়িয়ালের মতন জায়গা, কনজেস্টেড জায়গা তুলে পিচ করেছি, আমরা উলুডাঙ্গা বাইপাস করেছি, আমরা হেতালকালী রোড, এই আমার যে রাস্তায় হেতালকালী বাইপাস, এখানে সিপিএম শুধু 1980 সাল থেকে প্রত্যেক বছর ভোটের সময় আসতো আর ফিতে ফেলতো। এই তো শুরু হবে কাজ। যে মানুষটা ছোট ছিল, মানুষটা বৃদ্ধ বয়সে দেখছে রাস্তা হচ্ছে, তারা আবার বলছে পরিকল্পনার কথা, তারা আবার বলছে যে আমরা এগিয়ে যেতে পারি, আমরা স্বপ্ন দেখাচ্ছি। কি স্বপ্ন দেখাবে? যে স্বপ্ন পূর্ণ হবে না সেই স্বপ্ন। 1980 সাল থেকে আমি বলছি তো, আপনি যে কোনো বাড়ির বৃদ্ধ মানুষ যারা আছে, এখন তার হয়তো 20 বছর বয়স ছিল, এখন তার 65 বছর বয়স, তাকে গিয়ে জিজ্ঞেস করুন, প্রত্যেক বছর ভোট আসলে তাদের যারা এখানে প্রার্থী ছিল, গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিল, যারা এখানকার কাউন্সিলর ছিল, তারা প্রত্যেকবার আসলে মানুষকে ওই সে তখনই এনে টেপ ফেলে রাস্তাটাকে মাপা হতো যে এই রাস্তা চড়া হবে। এটা বজবজ ট্যাঙ্ক রোডের এটা সাবস্টিটিউট বাইপাস, বজবজ ট্যাঙ্ক রোডের এটা একটা বাইপাস, যেটা বজবজ ট্যাঙ্ক রোডে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, এই রাস্তা দিয়ে আপনি বজবজ যেতে পারবেন।
সেটা কোনোদিন ভাবেইনি, ভেবেছে কিন্তু ভাবার পরে সেটা কোনোদিন বাস্তবায়ন করেনি। মানে কি কারণ কাছে দিশে নেই, কারণ কি ওরা জানে যে আমি ভোটের সময় মিথ্যা কথা বলবো, এখনো যেটা শুরু করেছে, এখনো মিথ্যা কথা বলে যাচ্ছে, বরাবরই মিথ্যা কথা বলা। মানুষ বুঝে গেছে, মানুষ যেভাবে আমাদের গভর্নমেন্ট মানুষকে সহযোগিতা করেছে, আমার মনে হয় না ভারতবর্ষে মুখে কোনো গভর্নমেন্ট আছে এটা গরিব মানুষেরকে এতটা সহযোগিতা করেছে। আপনি দেখান একটা জায়গা দেখান যেখানে গরিব মানুষ যে চাহিদাগুলো সেটার জন্য পাশে থেকেছে, একটু হলেও কিন্তু সব বাড়িতে গভর্নমেন্টের সহযোগিতা পৌঁছেছে। সেখানে কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে অন্য দল করে, কে সিপিএম করে, সেটা দেখা হয়নি। আপনি সেটা সবসময় আমাদের নেত্রী চেয়েছেন এবং সেইভাবে আমাদের এখানে কেন সব রাজ্যের প্রায় 3 কোটি মহিলা প্রায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, নিচ্ছে। এবং আমরা কালকে ইস্তাহারে বলেছি বিএলআরও অফিস, এত বড় একটা বিধানসভা করেছিলেন, একটা বিএলআরও অফিস, একটা রেজিস্ট্রি অফিস আমাদের অন্য বিধানসভায় যেতে হবে, কলকাতায় যেতে হবে, বজবজ বিধানসভায় তাদের একটা নিজস্ব রেজিস্ট্রি অফিস বিএলআরও অফিস আছে, কিন্তু মহেশতলা বিধানসভার কিছু নেই। কোনোদিনও কি ভেবেছেন এইখানে আমরা কেন করলাম বিএলআর অফিস? যাতে মানুষকে আর না কলকাতায় ছুটতে হয়। আমরা ইশতেহারে প্রকাশ করেছি যে আমরা সরকারি বিএলআর অফিস এখানে তৈরি করব। বিএলআর অফিসটা আমাদের বেহালায় আছে, বেহালা চৌরাস্তায়, সেখান থেকে নিয়ে এসে আমরা এখানে আমাদের মহেশতলায় বিএলআর অফিস থাকবে, মানুষকে আর চৌরাস্তায় যেতে হবে না। এটা কে করেছে? রেজিস্ট্রি অফিস আমাদের নিজস্ব হবে, কে করেছে এটা? অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্যই সে কিন্তু 7,10,000 ভোটে জিতেছে। মানুষের সব কটা চাহিদা সে কিন্তু মাথায় রেখেছে। এবার আপনি বলবেন কি আগে কেন হয়নি? আরে আগে সবই হতে পারে নাকি? একটা বাড়ি করতে গেলে প্রথমে আগে ফাউন্ডেশন হবে, তারপরে ছাদ হবে, তারপরে তো আপনি 2 তলা হবে, 3 তলা হবে, যা হবে হবে। সবটাই তো টাইম সাপেক্ষ। আপনি চাইলেই তো সব কাজ একদিনে করে ফেলতে পারবেন না, সম্ভব নয়। কোনো গভর্নমেন্টেরই সেটা সম্ভব নয়। কিন্তু আমাদের সাংসদ যেগুলো শুনেছিলেন, যেগুলো বলে তার কাছে রিপোর্ট আছে, যেগুলো মানুষের প্রয়োজনীয়তা আছে এবং প্রত্যেকটা প্রয়োজনকে মাথায় রেখে একটা বিএলআর অফিস যে মহেশতলায় প্রয়োজন, একটা রেজিস্ট্রি অফিস যে মহেশতলায় প্রয়োজন, একটা ফায়ার ব্রিগেড যে মহেশতলায় প্রয়োজন, সেটা কিন্তু তার মাথায় আছে এবং সেটা কিন্তু আমরা কালকে ইশতেহারের মাধ্যমে প্রকাশ করে দিলাম এবং আগামী দিন সেইটা কিন্তু হবে। আপনারা ভোট মিটে গেলেই আমাদের এখানে আমরা হয়তো খুব দেখবেন জুন মাস হয়তো জুলাই মাস থেকেই আমাদের এখানে বিএলআর অফিস, মানুষকে আর বেহালা চৌরাস্তায় যেতে হচ্ছে না, মানুষকে হন্যে হয়ে বেহালায় যেতে হয়, এখান থেকে সব সারা দিনটা লেগে যায়। তা আমরা কিন্তু মানুষকে যে কথা দিয়েছি, কথা রেখেছি। আগামী দিন 4 তারিখ আসলে যারাই এখন বড় বড় কথা বলছে তারা কিন্তু কেউ থাকবে না, তারা হয়তো মাঝ রাস্তা থেকেই, যখনই প্রথম বুথ খোলা শুরু হবে তার থেকেই তাদের কিন্তু উঠতে শুরু করবে। তারা কিন্তু আর এখানে বসে মানে কাউন্টিং ঘরে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। তারা কিন্তু এমনি মানে যা যখনই কাউন্টিং শুরু হবে ওই দুটো মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে রেজাল্টটা দেখা যাবে। আমরা প্রথম রাউন্ডেই কত ভোটে এগিয়ে যাবো আমরা নিজেরাও জানি না। তো মানুষ যেভাবে সাড়া দিচ্ছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে, বিশেষ করে মহিলারা যেভাবে প্রার্থীকে, আমি কালকে 25 নম্বর ওয়ার্ডে ঘুরেছি, এইভাবে প্রার্থীকে প্রত্যেক বাড়ি থেকে এসে মালা পরাচ্ছে, ফুল ছুড়ে দিচ্ছে। খুব মানুষ যে এত স্বতঃস্ফূর্ত আমি কখনো দেখিনি, যে মানে আমরা দেখিনি। এবং আমরা একটাই কথা যে আমরা ফলাফল এবার সব বারের থেকে খুব ভালো হবে। এবার যত কাজ মহেশতলায় হয়েছে সেই কাজ কিন্তু আমি বলতে পারি, আমি যাই না অন্য বিধানসভায়, তো আমাদের যা কাজ হয়েছে মানুষের কাছে, প্রায় 50,000 বাড়িতে আমরা জল দিয়েছি, জলের কানেকশন, পাইপ ফেলে ফেলে কানেকশন দিচ্ছি আমরা। যেখানে বড় মোটা পাইপ নেই সেখানে আমরা মোটা পাইপকে পৌঁছে দিচ্ছি, বাড়িতে বাড়িতে জল দিচ্ছি, প্রত্যেকটা বাড়িতে বিনে পয়সায়। আগে সিপিএম যেমন বলছে বড় বড় কথা, কটা বাড়িতে কল ছিল বলুন তো? মনে বলা যেত। বড় লোকের বাড়ি ছাড়া কোনো বাড়িতে জল ছিল না, বড় লোকের বাড়িতেই শুধু জল ছিল। এখন একটা প্লাস্টিক ঘিরে কেউ যদি বাড়িতে থাকে, একটা টালির বাড়ি যদি থাকে তার বাড়িতেও কল আছে।
এটাই পরিবর্তন, এটাই পরিবর্তন। এটা পরিবর্তন করেছে কিন্তু আমাদের মামাটি মানুষের সরকার। মানুষের যেটা দরকার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। চাই দুয়ারে সরকার হোক, কজন আগে এসসি সার্টিফিকেট পেতো বলুন তো, কত হয়রানি ছিল, এটা দুয়ারে সরকারের মাধ্যমে করে দিয়েছে। কত, আপনি দেখুন 2011 কত সার্টিফিকেট ছিল, এখন কত সার্টিফিকেট হচ্ছে। মানুষকে সে পরিষেবা, এটা গরিব মানুষ সে যত কাগজ মানে আগের দিনে চাওয়া হতো, দরকার নেই, আইনে নেই সেই সব কাগজকে মানুষকে হয়রান করার জন্য, সেগুলো তো সরিয়ে দিয়েছে সব। মানুষ দলের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। এবার মহেশতলায় আমরা সর্বকালীন রেকর্ড ব্রেক করব, এটা আপনাকে বলতে পারি। আর একটা প্রশ্ন বিরোধী দল থেকে উঠে আসছে যে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি পেপার ব্লকের, যেটা ওইটা কোম্পানি, তাই জন্য নাকি মহেশতলাতে পেপার ব্লকের রাস্তা হচ্ছে। এই বিষয়ে আপনার কি বক্তব্য? আমার মনে হয় উনি আস্তে আস্তে পাগলের দিকে যাচ্ছেন, উনি পাগল হয়ে গেছেন। মানে মহেশতলায় কোনো জায়গায় গিয়ে কোনো সাড়া পাচ্ছেন না, ঠিক আছে, মহেশতলায় মানুষ দরজা বন্ধ করে নিচ্ছে। আমার মনে হয় উনি পাগল হয়ে গেছেন, ঠিক আছে। আর উনি যে অভিযোগগুলো করছেন না, এগুলো উনি পাগল হয়ে গেছেন। আপনারা রাঁচির ওনাকে টিকিট কেটে দিন, কারণ কি উনি আগে জানুক শুধু মহেশতলা বিধানসভায়, আপনি ব্লকের কাজ কলকাতায় দেখছেন না, আপনি কলকাতা কেন, আপনি সব রাজ্যে, এটা কেন করা হচ্ছে? যাতে সাধারণ মানুষের পয়সা বাঁচে। সাধারণ মানে বলতে হবে বলার জন্য না, উনাকে কিন্তু তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যদি বলছেন যে উনার পেপার ব্লক উনি বলছেন, ওনাকে কিন্তু প্রমাণ করতে হবে। আমরা এখন ওনাকে দাবি জানাবো সেই নিয়ে, উনি জানি আমাদের কাছে একটা কোনো মহেশতলার মানুষের কাছে একটা রিপোর্ট পেশ করুন। না পেশ করলে কিন্তু ওনাকে কিন্তু ক্ষমা চাইতে হবে। এটা আমি ভুল মাইক আছে বলে আমি যা খুশি বলে দিলাম, কখনোই হতে পারে না। একটা মাইকের সামনে আমি একটা সাংবাদিককে ডেকে বলে দিলাম, একটা মানুষের নামে আমি কালি ছুড়ে দিলাম, এটা ওরাই পারবে। বলতে গেলে অনেক কথা বলতে হবে, আগে উনি প্রমাণ করুক, উনি আগে প্রমাণ করে দেখাক। এগুলো এক ধরনের চক্রান্ত, যাতে পিচের রাস্তা থাকে, কিছু মুষ্টিময় লোক যাতে করে কর্মে খায়, তার জন্য ওনাকে হয়তো অর্থ প্রদান করছে ভোটে লড়বার জন্য। উনি কি হবে এইসব ভুলভাল বকে যাচ্ছে, আর এইসব ভুলভাল বকে মানুষকে বিভ্রান্ত করছে। আর যদি ওনার কাছে তথ্য প্রমাণ থাকে, সেই তথ্য প্রমাণ উনি রাখুক, সেটাও আমি বলবো আপনাদের মাধ্যমে তাকে। আর না হলে যদি ওনার মাথা, আমার মনে হচ্ছে ওইসব নয়, ওনার ওটা তো আছেই, প্লাস ওনার মাথাটাও খারাপ হয়ে গেছে। ওনাকে টিকিট কেটে ইমিডিয়েটলি রাঁচি যেতে হবে, কারণ যেভাবে মানুষ ওনাকে দেখলে দরজা বন্ধ করে দিচ্ছে প্রার্থীকে দেখলে, সেটা ওনার, আমার মনে হয় ওনাকে ইমিডিয়েটলি রাঁচি যেতে হবে, তার জন্য ভুলভাল বকে যাচ্ছে। আরেকটা প্রশ্ন করবো, যেটা হচ্ছে এসআইআর যেটা হয়েছে এবং তার সাথে তো সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছে, যেটা নতুন রায় যেটা বেরিয়েছে, এসআইআর এটা কি কতটা প্রভাব ফেলবে বিধানসভা ভোটে? দেখুন এসআইআর তো আমি দেখলাম আমার ওয়ার্ডে যেগুলো নাম বাদ গেছে প্রত্যেক কটাই হিন্দু নাম, এবং তারা এখানকার বসবাসকারী। 63% হিন্দু আর মুসলিমের নয় 33% মনে কত, যারই নাম বাদ দিয়েছে আমি, কিন্তু যাদের নাম বাদ দিয়েছে আপনারা দেখবেন কেউ খুব, এখানে আমার যে কজনের নাম বাদ, খুব গরিব মানুষ, তারা এখানকার বাসিন্দার, আজকের বাসিন্দার নয়, মানে 100 বছরের বাসিন্দার হবে। তাদের কাছে এতটাই গরিব, তাদের কাছে বাড়িতে হয়তো শোয়ার মতন শুধু একটা চৌকি আছে, তাদের নামটা কেটে বাদ দিয়ে দিয়েছে। সাধারণ মানুষ সে কাগজ রাখবে কি করে? আমি বলছি তার বাড়িতে একটা চৌকি শুধু শোয়ার জন্য আর একটু রান্না করার জন্য এসে, এবং বহু সংখ্যক গরিব মানুষ আছে যাদের নাম পুরো বাদ গেছে, যারা কাগজকে ঠিক করে রাখতে পারেনি, তারা কিন্তু কখনোই বাংলাদেশী নয়। ওই বলছে সবাই 25 বছর 30 বছর 25 বছর 30 বছর ভোট দেওয়ার পরে বলছে, কেউ 25 বছর কেউ 30 বছর ভোট দেওয়ার পরে বলছে ভাই বাংলাদেশি। তাদের আমি বলতে চাই তাদের ভারতেই জন্মেছে, তারা ভারতবাসী,
তারা বাংলাদেশি নয়, তারা ভারতে জন্ম নিয়েছে এবং তাদের পূর্বপুরুষরাও এখানে ছিল। তারা কিন্তু ওপার বাংলা থেকে কোনো সময় এখানে আসেনি, সেই সব লোকের নামগুলোকেও বাদ দিয়ে দিয়েছে। আজকে মানুষ 4 তারিখে, 29 তারিখে, 23 তারিখে তো ফলাফলে দেবে, প্লাস 29 তারিখেও দেবে, সেটা 4 তারিখে মানুষ দেখতে পারবে যে ওরা মানুষকে, যে প্রত্যেকটা, আমি এখানে পড়াশোনা করেছি, সবকিছু আমার এখানে, সবকিছু আমার এখানে, আমাকেও কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়েছে, হিয়ারিং এ যেতে হয়েছে, কখনো এই নামে ভুল, আমাদের প্রত্যেকের নামে কিছু না কিছু স্পেলিং মিস্টেক আছে, প্রত্যেকের নামে, কারণ একটা এস ভুল আছে, আধার কার্ডের সাথে প্রত্যেকের প্যান কার্ডে ভুল আছে। আমার নিজের শ্বশুরের আধার কার্ডে BHO লেখা, আর এখানে লেখা BHA, এর জন্য কেউ আটকেছে। তাহলে এইগুলো ভাবে যদি মানুষকে হয়রানি করা হয়, তাহলে মানুষ কিন্তু তার ফলাফল দেবে। মানুষকে যেভাবে, প্রত্যেকটা মানুষকে, একটা 85 বছরের বৃদ্ধ হোক আর 100 বছরের বৃদ্ধ হোক কিংবা 20 বছরের কোনো, প্রত্যেককে যে লাইনে দাঁড় করিয়েছে মানুষ। আপনি বাটাতে যখন ক্যাম্প হয়েছে, যখন হিয়ারিং হয়েছে, হাজার হাজার মানুষ না খেয়ে দাঁড়িয়ে আছে, 3 দিন 4 দিন ধরে হিয়ারিং করছে, আজকে হবে না, কালকে হবে না, ফটো তুলতে লোকে মানে ভিড়, মানে SIR এর মানুষ যখন BLO যায়নি, মানুষ আতঙ্ক তৈরি করে দিয়েছে মানুষের মধ্যে। মানুষকে এই তো আতঙ্ক হওয়ার কারণও ছিল। আজকে যারা অর্থের অভাবে হয়তো কাগজটা ঠিক রাখতে পারেনি, হয়তো বাড়িতে সেই পরিকাঠামো নেই, তাদের যখন এসে খাচ্ছে না, খুব খারাপ লাগছে। তাদের একটাই দুঃখ, জানেন কে, যে আমি 25টা বছর বাবা ভোট দিলাম, 30টা বছর ভোট দিলাম, 40টা বছর ভোট দিলাম, আর আমাকে কিনা বলছে বাংলাদেশি, আমাকে আবার ভয় দেখাচ্ছে আগামী দিন ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। তো এটাই মানুষের দুঃখ, যে তা বলে ভারতে আমি জন্ম নিলাম, ভারতে আমি বাস করলাম, ভারতে ভারত আমার মা, আমার মাটি সবকিছু, আর সেখানে আমাকে দাঁড়িয়ে বলা হচ্ছে আমি বাংলাদেশি। এর থেকে বড় অপমান হয়? আমরা নিজেকে যখন ভারতীয় বলি, আমরা গর্ববোধ করি, সেই গর্ববোধটাই কেড়ে নিয়েছেন উনি আমাদের থেকে। প্রত্যেকটা মানুষকে, একজন স্বাধীনতা সংগ্রামী, তার ছেলে, তার পর্যন্ত নামটা কেটে দিয়েছে। প্রত্যেকটা মানুষকে এইভাবে, যেভাবে, আমি এটা বলছি আমার ওয়ার্ডের কথা বলছি, এবং কিন্তু সব জায়গায় আমার চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলোকে বলছি, আমার চোখের সামনে আমার দেখা, এবং আমি সেটা নয়, তাই আমি অনেক লোকের সাথে কথা বলেছি, যে এরা বলছে, কেউ বলছে হ্যাঁ এরা 60 বছর 70 বছর, কেউ বলছে 80 বছর, এখানেই বয়স্ক মানুষ একদমই। তো সেই ফলাফল পাবে। যে আমাদের যেটা গর্ব, সেই গর্বটা উনি কোনোদিন কেড়ে নিতে পারবে না। আমরা গর্ববোধ করি আমরা ভারতীয়, বা গর্ববোধ করি আমরা বাঙালি, আমরা বাংলায় থাকি, আমরা বাঙালি। তো এটা উনি কোনোদিন কেড়ে নিতে পারবে না। ওনার মতন নয় যে আজকে নোটবন্দি, আজকে SIR করে কি লাভবান হবে, বলবে SIR করে নোটবন্দিতে কি লাভবান হয়েছে, কোনো লাভবান হয়েছে কি? মানুষকে রাত্রিবেলা 2টোর থেকে, রাত্রিবেলা 2টোর থেকে কি 12টা থেকে 1টা থেকে লাইনে দাঁড় করিয়েছে, ব্যাংকের লাইনে। কারা দাঁড়িয়েছে? আপনি 50,000 টাকা বাড়িতে জমিয়েছেন, বাড়িতে সংসার খরচা বাঁচিয়ে তুলেছেন, সেই টাকা আপনি জমিয়েছিলেন, সেই জমানোর পর থেকে যে টাকাটা আপনার কাছে রয়ে গেছে, সেই টাকাটা আপনি জমা করার জন্য ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছেন রাত 2টোর থেকে, কেউ রাত 1টা থেকে, কেউ মানে কি বলবো, লোকের লাইনে দাঁড়িয়ে তো কতজন মারা গেলেন। কি লাভ হলো তাতে? ভারতবর্ষের কি লাভ হলো? কোনো লাভ দেখাতে পেরেছে? লাভ দেখাতে পারেনি। কি এখন সেইটা যে ঠিক ছিল, এখন একটা বই নিয়ে এসছে, দেখবেন খুব চলছে, আমি বইটার নাম বলছি না, সেই বইয়ের মাধ্যমে যে ওটা কি ঘটনা ঘটতে চলেছিল, তার জন্য যে নোটটা বন্দী হয়েছিল, সেই ঘটনাটাকে তুলে ধরছে। আমরা দেখছি যে আমাদের যে সিক্রেট যে মিশন গুলো, সেগুলো মুভির মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। তাহলে যে আমরা কি কনসেপ্টে এগাচ্ছি, আগামী দিন তো সেগুলো জেনে যাচ্ছে, বইয়ের মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে, যে কেন নোটবন্দি করা হয়েছিল, বইয়ের মাধ্যমে। ভাবতে পারছেন? মানে সেই ডাইরেক্টরও পয়সা ইনকাম করছে, আর মানুষকে বোঝাচ্ছে, মানে কিন্তু মানুষকে
কেন মানুষের কি লাভ হলো, কত টাকা বলা হয়েছিল 3 লক্ষ কোটি টাকা বাঁচবে, এটা সাধারণ মানুষের জন্য ব্যয় করা হবে, বেঁচেছে 1 টাকাও? এসআইআরে বললো প্রচুর রোহিঙ্গা বাংলাদেশি ধরা পড়বে, ধরা পড়েছে, কারা ধরা পড়েছে? তো এটা সব মিথ্যে কথা বলছে, মানুষকে হয়রান করছে, এই জবাব কিন্তু মানুষ দেবে। 7 তারিখে তারা কিন্তু বুঝবে, যতই এখানে ডেলি প্যাসেঞ্জারি করুক, যেখানে ডেলি প্যাসেঞ্জারি করে যতই বাংলায় বক্তব্য রাখুক, যতই যা করুক, বাংলার মানুষ কিন্তু এবার যেভাবে প্রত্যাখ্যান করবে, যে 72টা 77টা সিট ছিল আগে সেটাকে রেখে দেখা, তারপরে বাংলাকে জয় করবে বলবে। যে সিটগুলো তারা আগে 2021-এর বিধানসভায় পেয়েছিল, সেই সিটগুলোকে আগে অক্ষত রাখুক, তারপরে তো বাংলা জয়ের কথা ছেড়ে দিন। দেখেন না কোথায় যায়, সাধারণ মানুষ কিন্তু প্রচন্ড ক্ষেপে আছে। প্রত্যেকটা মানুষ, ভালো হোক খারাপ হোক, যারা বিজেপির ঝান্ডা ধরে আছে তাদেরকেও কিন্তু লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। প্রত্যেকটা মানুষ যাদের 2002 এতে নাম আছে তাদেরকে কিন্তু লিস্টে দাঁড় করিয়ে দিয়েছে। প্রত্যেকটা মানুষকে কিন্তু লিস্টে দাঁড় করানো, প্রত্যেকটা মানুষকে কিন্তু লাইনে দাঁড় করিয়েছে। তাই এই সরকারের কাজই হচ্ছে লাইনে দাঁড় করানো, কখনো লিঙ্কের নামে, কখনো রেশন কার্ডের লিঙ্কের নামে, কখনো গ্যাসের লিঙ্কের নামে, কখনো আধার কার্ডের লিঙ্ক, প্যান কার্ডের লিঙ্কের সাথে সবসময় ব্যাংকে আপনাকে লাইনে দাঁড় করাতে হবে। আপনাকে ওই কাজের মধ্যে ব্যস্ত, যাতে আপনি সরকার কি করছে জেনে লাভ নেই। গ্যাস বন্ধ করে দিয়েছে, এবার আপনি আগামী দিন গ্যাস পাবেন না, যেমন কয়লা কুটে আপনাকে ফিরে আসতে হবে। কোথায় রান্না করবেন বলুন তো, কয়লা কুটে নিয়ে? এখন বড় বড় কথা বলে লাভ নেই, আগে আপনি যেটুকু দায়িত্ব নিয়ে আছেন সেটুকু সামলান, তারপরে বাংলাকে সোনার বাংলা করবেন। দিন না, আমাদের যে টাকা বাকি আছে সেই টাকাটুকুই দিয়ে দেন না, যে টাকা আপনি আটকে রেখেছেন জোরপূর্বক সেই টাকাটুকু দিয়ে দিন না আমাদের, তাহলে দেখুন না আমরা বাংলাটাকে কোথায় নিয়ে যাই। আপনাদের বাংলার মানুষ কোনোদিনও বিশ্বাস করবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, বাংলার মানুষ থাকবে।